বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক। আজকে নবম শ্রেণীর সিলেবাসের রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ের পর্ব 2 এর ক্লাসটি করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা প্রত্যেকে জানো যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের অনলাইন ভিত্তিক যে প্রথম পরীক্ষাটি নেওয়া হবে তারই সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অধ্যায়টি। আমি প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসের শেষাংশে ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। এর আগে প্রতীক, সংকেত, যোজনী এগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। আশা করি তোমরা ক্লাসটি দেখেছো এবং এটি উপভোগ করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পড়তে যাচ্ছি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের বোর পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর পরমাণু মডেল, বিজ্ঞানী বোর, ওনার পুরো নাম হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। যে গত ক্লাসে আমি তোমাদের সাথে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছিলাম, তার মতোই অর্থাৎ তার কিছু সংশোধিত এখানে বোরের পরমাণু মডেলে দেওয়া হয়েছে। এখানেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু সফলতা রয়েছে। এখানে বোর পরমাণু মডেলের যে স্বীকৃতি হলো 3টা, সফলতা হলো 3টা এবং সীমাবদ্ধতাও 3টা। এগুলি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে কত সালে করেছে এটা আমাদেরকে বুঝতে হবে। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর এই মডেলটি প্রদান করেন। তাহলে তার প্রথম যে মডেলটা, প্রথমটা হচ্ছে যে আমরা জানি পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্পাশে ঘুরে। এখানে বোর বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্বের কিছু কক্ষপথে এরা পরিভ্রমণ করে। এগুলোকে মানে প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ বলা হয়। তাহলে এখানে উনি প্রধান কক্ষপথের কথা এখানে বলেছেন। প্রধান কক্ষপথ বা এখানে এটা আরেকটা নাম হচ্ছে শক্তি স্তরের কথা উনি উল্লেখ করেছেন। তাহলে 1 নম্বর আমরা পেলাম যে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রনগুলি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বের অর্থাৎ নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্বের পরপর যে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তাদেরকে প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে অরবিটও বলা হয়। আরেকটা নাম হচ্ছে অরবিট। এগুলিকে এখন যদি আমি n কে প্রধান শক্তি স্তর ধরা হয়, n = 1 2 3 এগুলি ধরা হয়, তাহলে এগুলিকে k l m n এগুলি দ্বারা নির্দেশ করা হয়। দ্বিতীয় মডেলে উনি বলছেন যে শক্তি স্তরের যে কৌণিক ভরবেগের কথা বলছেন। যে কৌণিক ভরবেগ, এখানে 2 নম্বরটা হচ্ছে কৌণিক ভরবেগ mvr = সূত্রের মতো nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, আমি শুধু ভর কথাটা লিখতেছি। তার আর হচ্ছে যে ব্যাসার্ধ, যে দূরত্বে অবস্থান করে নিউক্লিয়াস থেকে যে কক্ষপথের যে দূরত্বে অবস্থান করে সেই কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে r। বি হচ্ছে ইলেকট্রনের বেগ। এখানে বি হচ্ছে যে ঘূর্ণনের একটা বেগ থাকে, ইলেকট্রনের ঘূর্ণনের যে বেগটা আছে এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আর এন হচ্ছে
প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে প্লাঙ্কের ধ্রুবকটার মান হচ্ছে, এটাকে h দ্বারা প্রকাশ করা হয়েছিল, এটার মানটা হচ্ছে 6.626 ইনটু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটা ছিল প্রধান কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ mvr = nh/2π। এরপরে তৃতীয় যে মডেলটার কথা বলা হয়েছে, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, অর্থাৎ একই কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না। কিন্তু ঘটনা হচ্ছে, যদি ইলেকট্রনটা নিম্ন থেকে উচ্চ বা উচ্চ থেকে নিম্ন স্তরে গমন করে প্রবেশ করে, তখন তার শক্তি কিছুটা শোষিত বা বিকিরিত হবে। এখানে একটা সূত্র দেওয়া আছে, h nu = hc বাই ল্যামডা। এখানে শক্তি শোষিত বা বিকিরণের কথা বলা হয়েছে। এখানে c হচ্ছে আলোর বেগ, এরপরে নিউ হচ্ছে শক্তির কম্পাঙ্ক, নিউটা হচ্ছে শক্তির কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে আলোর বেগ, আর এটা হচ্ছে নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা এই বোরের পরমাণু মডেল থেকে আমরা তিনটা জিনিস জানতে পারলাম। আমি আবারও রিপিট করছি, প্রধান কক্ষপথের কথা, কৌণিক ভরবেগের কথা, এবং সর্বশেষ হচ্ছে শক্তি শোষিত বা বিকিরিত হওয়ার যে সূত্রটা, এগুলি এখানে আলোচনা করেছে। এখানে সর্বশেষে এখানে বলা আছে যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করলে একটি পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বোরের পরমাণু মডেলের সফলতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এখানে বোরের পরমাণু মডেলের সফলতা হচ্ছে, আসলে রাদারফোর্ড কোন জায়গায় ব্যর্থ হয়েছেন বা একটু ত্রুটি ধরা পড়েছে, সেই জায়গায় বোর কি সফলতা দিয়েছে। এখানে রাদারফোর্ডের সাথে বোরের যে তুলনাটা, এই কথাটা এখানে বলেছে, এটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে নিউক্লিয়াসের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলের পরমাণু শক্তি স্তরের আকার বৃত্তাকার এই কথা বলেছে, অর্থাৎ রাদারফোর্ড বৃত্তাকার কথাটা বলে নাই, বোর বৃত্তাকার কথাটা বলেছে। রাদারফোর্ডের দ্বিতীয়টা হলো, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণু গঠনের কি ধরনের পরিবর্তন ঘটবে সেই কথা আলোচনায় আসেনি, কিন্তু বিজ্ঞানী বোর বলেছেন পরমাণু শক্তি বিকিরণ করলেও ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। গেল 2 নাম্বারটা। 3 নাম্বার হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়, অর্থাৎ রাদারফোর্ড থেকে পারমাণবিক বর্ণালীর কোনো ধারণা পাওয়া যায় না, কিন্তু বোর পরমাণু মডেলের অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট যে হাইড্রোজেন, তার পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করা গিয়েছে। তাহলে প্রথম 3টা ছিল বোর পরমাণু মডেল। এখন যে 3টা বলা হয়েছে সেটা হলো বোর পরমাণু মডেল সফলতা, অর্থাৎ রাদারফোর্ডের ব্যর্থতা থেকে বোর পরমাণুর যে সফলতা, সেটা আলোচনা করা হয়েছে। এখন বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা হচ্ছে, বোর পরমাণু মডেলের ওই যে সফলতাতে সর্বশেষে যেটা বলা হয়েছিল যে এক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রনের যে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করা যায়, তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট বলতে তো শুধু হাইড্রোজেনকে বোঝানো হয়েছে, তাহলে বাকি 117টা মৌলের বেলায় কি ঘটনা ঘটবে সেই ধারণা সম্পর্কে বিজ্ঞানী বোর দেন নাই, অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয়টা হচ্ছে, বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে
একটি মাত্র রেখা পাওয়ার কথা বোরের পরমাণু মডেল অনুসারে, কিন্তু বাস্তবিক পক্ষে অথবা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখা যায় যে এখানে অনেকগুলি রেখার সৃষ্টি হয়েছে। অর্থাৎ বোর বলেছেন একটি মাত্র রেখার কথা, কিন্তু বাস্তবিকে অনেকগুলি রেখা পাওয়া যায়, সাতটা আটটা রেখা এরকম আমরা বলেছিলাম। তাহলে এগুলি এটা একটা ত্রুটির মধ্যে পড়ে। সর্বশেষ যে সীমাবদ্ধতা সেটা হলো বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলেছে। আসলে পরে প্রমাণিত হয়েছে যে এই কক্ষপথগুলি শুধু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার, ডিম্বাকার, ডাম্বেলের মতো বিভিন্ন আকারের হতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা যে ক্লাসটা নিলাম সেটা হলো বিজ্ঞানী বোর পরমাণু মডেলের তিনটা সফলতা তিনটা রাদারফোর্ডের সাথে তুলনা করলে আর সীমাবদ্ধতা তিনটা। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করেছি আশা করি সবাই বুঝেছো। এখন আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু আলোচনা এখানে করতে হবে। যেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমরা অষ্টম শ্রেণী থেকে মৌলগুলির কিছু ইলেকট্রন বিন্যাস শিখে আসছি, তবে অষ্টম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীতে একটু ব্যতিক্রম রয়েছে। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীতে আমরা করেছি শুধুমাত্র যেমন হাইড্রোজেনেরটা 1, সোডিয়ামেরটা করেছিলাম 2,8, অর্থাৎ 2n² সূত্রের প্রয়োগ করে n এর মান 1, 2, 3 ইত্যাদি প্রয়োগ করে। কিন্তু নবম দশম শ্রেণীতে এভাবে ইলেকট্রনগুলি এটা ছিল প্রধান শক্তি স্তরের মাধ্যমে, অর্থাৎ প্রধান n এর মান 1, 2, 3 ইত্যাদি বসছে। কিন্তু আমরা উপশক্তি স্তরের কথা আমরা হয়তো জানবো। উপশক্তি স্তরগুলি হচ্ছে S, P, D, F। এই S, P, D, F এর মাধ্যমে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেগুলি এখন আলোচনা করব। উপশক্তি স্তরের ধারণা মত থেকে আমরা n+l এর দিকে আসি। এখানে তোমাদের মূল বইয়ের 47 নম্বর পেজে উপশক্তি স্তরের ধারণাতে n এর কথা বলা আছে। n হচ্ছে প্রধান শক্তি স্তর আর l হচ্ছে উপশক্তি স্তর। n = যদি 1 হয় তাহলে l হবে 0, l হবে 0। n = যদি 2 হয় তাহলে l হবে 0 এবং 1। n = 3 হলে l হবে 0, 1, 2। অর্থাৎ এখানে একটা হলে এখানে একটা, এখানে দুইটা হইলে এখানে দুই, এখানে 2 হইলে এখানে হবে 0, 2, এখানে 3 হইলে হবে 0, 1, 2। এভাবে লিখতে হয়। যা শুধু এটা s অরবিটালে যাবে, এটা হবে 2s, 2p, এটা হবে 3s, 3p, 3d। এখন এই sp, df এর মান, s হচ্ছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, p তে 6টা ইলেকট্রন থাকতে পারে, এর 10টা ইলেকট্রন, এতে 14টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেগুলি আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তাহলে n+l এর মান যার কম ইলেকট্রন সেই ঘরে আগে প্রবেশ করবে। সেই তালিকা মতে তোমাদেরকে এখানে একটা চার্ট দেওয়া আছে 49 নম্বর পেজে। এইভাবে দেখো, তোমাদের 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f। তাহলে এখানে আমি 6x দেখাতে পারি। তাহলে আগে ইলেকট্রন প্রবেশ করবে 2s অরবিটালে, তারপরে 2s প্রথম করবে 1s এ, তারপরে 2s, তারপর 2p, 3s, 3p, 4s, 4s এর পরে যাবে 3d, তারপর 4p, তারপরে 5s, তারপর 4d, 5p, 6s। অর্থাৎ যদি আমরা এভাবে দেখাই 1s is less than means 1s এর থেকে শক্তি বেশি, অর্থাৎ n+l এর মান 2s এর বেশি, তারপরে হবে 2p,
তারপরে 3s, তারপর 3p, 3p এর পরে 4s, 4s এর পরে 3d, 3d, 4p, 4p এর পরে হচ্ছে 5s। এভাবে অনেক দূর পর্যন্ত তোমরা যেতে পারো। এটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এই জিনিসটা, যে কেন এখানে n প্লাস l এর হিসাব তো আমরা বুঝি, আর এখানে যদি অনেকে হয়তো বলতে পারো যে 4 এখানে 4s এর পরে 3d তে কেন আসতেছে, কারণ 4s হচ্ছে n প্লাস l, 4 হচ্ছে এখানে n হচ্ছে 4, s হচ্ছে 0, ইকুয়াল টু হচ্ছে 4, আর 3d হচ্ছে n এর মান হচ্ছে 3, spd, d হচ্ছে 2, 5, তার মানে 4s থেকে 3d এর n প্লাস l এর মান বেশি, সেই জন্য 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে কেন 3d এর আগে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা যদি এখানে দুই একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এইটা মুখস্থ রাখতে হয় না, এটা বুঝলে নিজে নিজে করা যেত, তারপরও কয়েকটা জানতে হবে। যেমন তোমাদের বইয়ে পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, তাহলে আমরা যদি এখান থেকে দেখি 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে ইলেকট্রন কয়টা গেল? 2 2 4 10 11 12, তার এরপর থাকে 3p, 3p6, তাহলে 6 6 12 13 14 15 16 17 18, 8 থেকে মাত্র একটা, তার মানে 4s1। তো যেহেতু এখানে ইলেকট্রন আছে 19টা, সেহেতু আমরা এখানে 4s2 লিখতে পারবো না, আমরা 4s1 লিখব। আমরা আরেকটি যদি ভ্যানাডিয়ামের চিন্তা করি 22, তাহলে ঠিক সেম এটা যেভাবে আমরা করেছিলাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তাহলে এই পর্যন্ত 20টা গেল, অর্থাৎ 2 2 4 10 11 12 13 14 20টা গেছে 22। এরপরে 4s এর পরে হবে 3d, অর্থাৎ 3d হলে 3d2। তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো যে কিভাবে ইলেকট্রন বিন্যাসগুলি করতে হয়। তোমরা হাইড্রোজেন থেকে শুরু করে তোমরা একেবারে 30 পর্যন্ত, অর্থাৎ জিঙ্ক, ক্রোমিয়াম বা কপার পর্যন্ত তোমরা এগুলি ইলেকট্রন বিন্যাসগুলি বাসায় প্র্যাকটিস করবে। তারপরে আমরা যদি তারপরের টপিক্সের দিকে আগাই, এখানে কিছু ব্যতিক্রম দুই একটা আছে, যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 24। তাহলে আমরা আগের গুলির নিয়মে আমরা একটু আগাই, তারপর আমরা পরে ব্যাখ্যাটা দেব। একটু ব্যতিক্রম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, এই পর্যন্ত 20টা আছে, এখানে 24টা। তাহলে এখানে 3d হিসেব মতে 4 হওয়ার কথা ছিল, 4 না হয় এখানে হবে 5, আর 4s এ হবে 1। এটা প্রশ্ন হতে পারে কেন এমনটি ঘটলো। এমনটি ঘটার কারণ হচ্ছে প্রত্যেকটা উপশক্তি স্তরে বা অরবিটালে চায় তার ইলেকট্রন দ্বারা হয় পূর্ণ হতে বা অর্ধপূর্ণ হতে। এখানে যেহেতু ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকার জায়গা আছে, সেখানে 4টা থাকতে পারবে না, 9টাও থাকতে পারবে না। যদি 4টা হয় তাহলে সেটা 5টা হয়ে যাবে। তো 5টা হইলে আরেকটা ইলেকট্রন আসবে থেকে তার আগের স্তর, অর্থাৎ 4s2 থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে যাবে। তারপরে যখন 24 এর পরে 25 নম্বরটা আমরা করতে যাব, তখন কি সব ঠিক থাকবে, এখানে 4s2 হয়ে যাবে, 3d5 থাকবে। ঠিক যখন এখানে আবার 9টা হবে, তো 9টার জায়গায় আবার এখানে 10টা হয়ে যাবে, 4s2 থেকে 4s1 হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ইলেকট্রন বিন্যাস এবং এর আগের টপিকটা ছিল বোরের পরমাণু মডেল এর সফলতা, বোর পরমাণু মডেলের যে ইয়াটা ছিল, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তারপরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা আজকে যতটুকু আলোচনা করেছি। আশা করি তোমাদের উপকার হবে। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে এটা। আর এরপরে পরবর্তী ক্লাসে আমি আশা করি তোমাদেরকে
আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আর একটা রয়ে গেছে পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা বাসায় প্র্যাকটিস করবে আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।